আমি তখন মাত্র স্পোর্টস রিপোর্টিং শুরু করছি। সেরকম একটা সময় আমার ব্রাহ্মণবাড়িয়ার এক বড় ভাই, উনি ডাক্তার, উনি আমারে বলতেছিলেন যে তোরা এই যে স্পোর্টস নিয়ে এত লেখালেখি করিস, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় স্পোর্টসটা নিয়ে তো কখনো লিখিস না। তাই বললাম ব্রাহ্মণবাড়িয়ার কোনো বিশেষ স্পোর্টস বিখ্যাত বলে তো শুনি নাই। তিনি বললেন কেন, এই যে পাড়ায় পাড়ায় যে লড়াই হয়, টাটা যুদ্ধ হয়, টাটা স্পোর্টস। তা আমি তখন বিষয়টা হেসে উড়াইয়া দিছিলাম, এবং এখনো আমার ধারণা যারা এটা শুনতেছেন শুনে সবাই হেসে উড়াইয়া দিবেন, আর বড় জোর বিরক্ত হবেন যে ভাই এরকম প্রাণ সংহারকারী একটা ব্যাপারকে স্পোর্টসে পরিণত করতেছেন। কিন্তু পরে একটা জিনিস দেখলাম যে আসলে তো এই যে খেলাধুলা নিয়ে আমরা কথা বলি, খেলাধুলার যে শুরুটা পৃথিবীতে, এটা তো এরকমই নৃশংস ছিল, এবং এইটাই হচ্ছে স্পোর্টসের আদি রূপ ছিল। সেই অ্যাজটেক সভ্যতা থেকে শুরু করে আপনি যদি আমেরিকান সেই হেড হান্টিং, বা আমাদের এশিয়ায় হেড হান্টিং ছিল, এগুলো ছিল তখনকার খেলা। খেলা মানে প্রতিপক্ষকে মেরে ফেলা, প্রতিপক্ষকে মেরে তার মাথা কেটে নিয়ে আসা। ভাগ্যিস সেই খেলাটা পৃথিবী থেকে চলে গেছে। এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় যেটা টিকে আছে, এটাকে এখন ব্রাহ্মণবাড়িয়ার লোকজন তো আসলে খেলা হিসাবেই দেখে বললে মনে হয়। তা না হলে এরকম মাইকে আহ্বান জানায়, পরস্পরের সঙ্গে এক গ্রাম আরেক গ্রামের সঙ্গে যুদ্ধ করে, করোনার সময় দীর্ঘ লাঠি নিয়ে যুদ্ধ করে যাতে একজন আরেকজনের ছোঁয়া না লাগে। এই রহস্যটা কি? আসলে খুব তুচ্ছ তুচ্ছ ব্যাপার। দেখা যায় যে চায়ের দোকানে বসে একজন আরেকজনের তুই বলছে, একজন আরেকজনের সামনে বায়ু ত্যাগ করছে। এই ব্যাপার নিয়ে দুই গ্রামবাসী, হাজার হাজার মানুষ লড়াইতে নেমে যাচ্ছে, 10-15 জন মারা যাচ্ছে। 2022 সালের এক জরিপে দেখা যাচ্ছে যে এর আগের 2 বছরে 1000-এর উপরে ওরকম ফাইট হয়েছে, যেটাকে আমি বলতেছি ট্যাটা যুদ্ধ বা ট্যাটা স্পোর্টস। এই ট্যাটা স্পোর্টস জিনিসটা কেন হয়? বাংলাদেশে এত জায়গা আছে, একই রকম তো এই সমতল ভূমি, কোথাও তো এরকম শোনা যায় না। পলিটিক্স যদি এখানে ভূমিকা রাখতো, তাহলে তো সব জায়গায় পলিটিশিয়ানরা চাইতো এরকম মারামারি হোক। ব্রাহ্মণবাড়িয়ার নির্দিষ্ট করে সরাইল সহ কয়েকটা উপজেলায় এরকম কেন হয়? এটাকে কোনোভাবে আমি স্পোর্টস বলতেছি না, উৎসাহ দিচ্ছি না, কিন্তু এই জিনিসটা আমার অনেক দিন ধরে জানতে ইচ্ছা করে। সেটা সম্প্রতি এই পুরনো পত্রপত্রিকা ঘাটার কিছু কাজ করতে গিয়ে এর কিছু জিনিস পেলাম, এবং ভালো একটা রিসার্চ পেপার পেলাম। তো মনে হলো যে এই গল্পটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে এই যে মারামারির খেলা, এইটার পেছনে 10,000 মোগল সৈনিকের একটা হাত আছে। 10,000 মোগল সৈনিক নাকি এই ব্রাহ্মণবাড়িয়ার লোকজনের মধ্যে লুকায় আছে। সেই জিনিসটা তাহলে একটু বলা যাক। দেখেন, ব্রাহ্মণবাড়িয়ার এই রহস্য নিয়ে আপনি যদি কথা বলতে যান, তাহলে আপনার আরো দুটো কোশ্চেনের মুখোমুখি হতে হবে। যে সরাইলের কুত্তা বা দ্য সরাইল হাউন্ড, এই জিনিসটা ব্রাহ্মণবাড়িয়ায় আসলো কি করে, সরাইলে আসলো কি করে? আসলি মরগ, যেটা একটা লড়াকু মোরগ, এই লড়াকু মোরগ এটা ব্রাহ্মণবাড়িয়ায় আসলো কি করে এই সরাইল এলাকাটায়? এর কোনোটার সঙ্গেই তো কোনোভাবে প্রাণীবিজ্ঞানীদের হিসাব মেলে না। আমাদের এই যে বৃহত্তর কুমিল্লা এলাকা, এখানকার কোনো জায়গায় একটা হাউন্ড টাইপের কুকুর, এটা তো বিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। এখানে কোনো নেকড়ে বিবর্তিত হয়ে হাউন্ড হয়েছে, এরকম কোনো সম্ভাবনা নাই। এবং সরাইল হাউন্ডের যে পূর্বপুরুষ ডিএনএ টেস্ট করে বা বিভিন্নভাবে যেটা জানা গেছে, এটা হচ্ছে পারস্যের। এটা পারস্যের একটা হাউন্ড, এর সঙ্গে পরবর্তীকালে ইংল্যান্ডের একটা হাউন্ডের মিশ্রণ হয়েছে, এটা সত্যি। এখন সরাইলের হাউন্ডের যে রূপটারে টিকায় রাখা হয়েছে অতি কষ্টে, এটার সঙ্গে ইংলিশ একটা হাউন্ড আছে, কিন্তু আদি যে রূপটা, এটা তো একদম পারস্যের, মানে ইরান থেকে আসা। এই জিনিসটাই বা এখানে কিভাবে আসলো? এবং যে যোদ্ধা মোরগটা, এই যোদ্ধা মোরগটাও আমাদের এশিয়ার এই অংশের না, এটা পারস্য থেকে আসা। এই জিনিসটা বা এখানে কিভাবে আসলো? এই সবগুলো সুতো এর সঙ্গে যদি আপনি মিলান, ব্রাহ্মণবাড়িয়ার লোকেদের এই যে মাইকে ডেকে মারামারি, উৎসবের মতো করে মারামারি করা, মারামারি স্পোর্টস, ট্যাটা স্পোর্টস, এটাকে মিলাইলে একটা গল্প দাঁড়ায়। এই গল্পটা পুরোপুরি সত্যি কিনা এখনো গবেষকরা নিশ্চিত না, তবে গল্প তো একটা আছেই। সেই গল্পটা বলার আগে একটু গবেষকরা কি বলতেছেন দেখি। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার এই ব্যাপারটা নিয়ে খুব বেশি গবেষণা হয় নাই। আমাদের শাহরিয়ার খান, মানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহরিয়ার খান, উনি নিজে কিছু কাজ করছেন, উনি লিখছেন বলা যায়, ঠিক রিসার্চ করছেন বলা যায় না। ঢাকা ইউনিভার্সিটির কিছু সমাজতত্ত্বের স্টুডেন্ট, সমাজবিজ্ঞানের স্টুডেন্ট, তারা 2022 সালে একটা গবেষণা করছিলেন। এটাই আসলে একাডেমিক্যালি একমাত্র উল্লেখযোগ্য কাজ।
তো ওনরা যে কাজটা করছেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, সেটা আসলে খুব একাডেমিক এবং খুব বুকিশ, তাই হওয়ার কথা। ওনাদের পিএইচডি অভিসন্দর্ভের বিষয় ছিল এটা। ফলে ওনরা এটা বুকিশই করবেন, এবং সেখানেও আমরা বেশ কিছু মজার তথ্য জানতে পারি। এই যে মারামারিটা, এটা মূলত বাথান কালচার থেকে আসে। বাথান কালচারটা কি? বাথান শব্দটা যারা ওয়েস্টার্ন পড়ছেন আমাদের বয়সে, তাদের চেনার কথা। সেই যে বুনো পশ্চিম আমেরিকার বুনো পশ্চিমের বাথানের কথা মনে আছে না? দীর্ঘ রুক্ষ প্রান্তর আমেরিকার সেই জায়গায় বাথান মানে খোলা খোলা বিশাল গোচারণ ক্ষেত্র বা মহিষচারণ ক্ষেত্র, পশুচারণ ক্ষেত্র। এই বাথানে পরস্পরের সঙ্গে যুদ্ধ করা, পরস্পরের সঙ্গে লড়াই করা, এটা পৃথিবী জুড়ে একটা ঐতিহ্য। মেক্সিকোতে যান আপনি, লাতিন আমেরিকায় যান, পৃথিবীর যে জায়গায় বাথান জিনিসটা আছে, মানে বিশাল খোলা পশুচারণ ক্ষেত্র, সেই জায়গায় এই ধরনের মারামারির উৎসবের একটা ব্যাপার আছে। এর অনেকগুলো কারণ। একটা হচ্ছে এসব জায়গায় জমির মালিকানা নিশ্চিত থাকে না, ফলে যে যত মারামারি করে দখল করতে পারে ততটা জমি তার হয়ে যায়। 2 নম্বর হচ্ছে এসব জায়গায় আইন শৃঙ্খলার ছোঁয়া পৌঁছায় না খুব সহজে। 3 নম্বর হচ্ছে এসব জায়গায় পুরোটা দারুণ সমতল ভূমি, আশেপাশে কোনো পাহাড়ি এলাকা থাকে না। ফলে এই যে যে জায়গাটা আপনি ভাবেন ব্রাহ্মণবাড়িয়ার এই যে নদী তট, সরাইলের এই আশেপাশে, এর আশেপাশে কিন্তু পাহাড়ি জমি নাই। ফলে এই জায়গাটা একটা বাথান কালচার গড়ে উঠছে। ইনফ্যাক্ট আমাদের দেশে চরাঞ্চল সব জায়গায় বাথান কালচার আছে। এটা পদ্মার চরে আছে, বিভিন্ন জায়গায় আছে। পদ্মার চরেও এই গল্প আপনি শুনতে পাবেন। পদ্মার চরে হত্যা, খুনোখুনি, চর দখল নিয়ে লড়াই, এটা আজকের দিনেও চলে। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার মতো এত নাটকীয়তা নাই। ফলে এই জিনিসগুলো আমাদের কানে কম আসে। ফলে বাথান কালচার, বাথানের এই যে মারামারি, এটা আমাদের দেশে চিরকালই ছিল। এই ব্রাহ্মণবাড়িয়ার এই ব্যাপারটাও সেইভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছেন এই গবেষকরা। কিন্তু যখন ব্যাপারটা আলোচ্য হয়ে উঠলো যে কেন শুধু ব্রাহ্মণবাড়িয়া, হোয়াই ব্রাহ্মণবাড়িয়া অনলি, আরও তো দেশে এত জায়গা আছে, কোথাও তো এরকম মাইকে ডেকে মারামারি করা হয় না। এই যে শাহরিয়ার খান লিখতেছেন যে একটা মারামারির ঘটনা উনি শুনছেন, উনি গেছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় এটা নিয়ে লেখার জন্য। সেটা হচ্ছে রাস্তায় একটা লোক বায়ুত্যাগ করছে, আরেকজন তারে মন্দ বলছে, বায়ুত্যাগের দুর্গন্ধের কথা বলছে, এটা নিয়ে 2 গ্রামবাসী মারামারি করছে, পেস্টিসাইড লেগে গেছে। আবার করোনার সময় মারামারি হচ্ছে, মারামারির পরে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে এখন তো চলতেছে করোনার সময়, সবার একে অপর থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশনা চলতেছে, লকডাউন চলতেছে, আপনার এই অবস্থায় মারামারি করলেন, করোনা ভাইরাস ছড়াবে না? বলছে না, আমরা এবার লাঠি লম্বা করে নিছি যাতে একজন আরেকজনের ছোঁয়ায় না আসে, মারামারি তো করতেই হবে। ইটস লাইক যে তাদের আসলে মারামারি করতেই হবে। এবং সেখানে কতগুলো ওই গবেষণাপত্রেও আবার কিছু রিজন আছে যে এখন ব্যাপারটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। কোনো যুবক ছেলে যদি গ্রামের এরকম মারামারির আয়োজন হয় তাতে অংশ না নেয়, তারা কাপুরুষ বলে চিহ্নিত করা হয়। এবং যারা এটাতে অংশ নিয়ে বিজয়ী হয়, যে যে পর্বে বিজয়ী হয়, তারা গ্রামে খুব হিরো সাজে, হিরো হিসাবে ঘুরে বেড়ায়। পুরো ব্যাপারটার মধ্যে ওই যে মেক্সিকো বা আমেরিকার ওই ফ্লেভার আছে। কিন্তু ওই যে আবার সেই কোশ্চেন, কেন শুধু ব্রাহ্মণবাড়িয়া, কেন এই যে সরাইল এবং তার আশেপাশে 2-4টা উপজেলা? এই জায়গাটাই আমাদের আসলে মিথের সেই গল্পের আশ্রয় নিতে হয়। ওই যে বললাম শুরুতেই যে 10,000 মোগল সৈন্য, 10,000 মোগল সৈন্যের একটা রহস্য এখানে আছে। এইটা কতটা সত্যি কতটা মিথ, এটা গবেষকরা এখনো নিশ্চিত না। তবে গবেষকরা বলেন যে ব্যাপক সম্ভাবনা আছে যে এটা সত্যি। সেইটা যদি আপনি গল্পটা মিলাতে পারেন তখন এই সবগুলো বিন্দু এক জায়গায় হয়ে যাবে। সরাইলের কুত্তা, আসলে মরাক এবং এই মারামারি, সেটা কেমন? এই বাথান কালচার তো চলতেছে শত বছর ধরে। যখন কিনা ওই ব্রাহ্মণবাড়িয়ার ওই অঞ্চলটায় চর জেগে উঠতেছে, ওই চর দখলের সংস্কৃতি থেকে এটা শুরু হয়েছে। এবং সেই সময় থেকে, তখন তো এটা ত্রিপুরার আন্ডারে, এটা কোনো শাসকরাই এই এলাকাটা ভালোভাবে নিয়ন্ত্রণে নিতে পারে নাই। ত্রিপুরার রাজারাও না পারতো এই এলাকাটা খুব ভালো কন্ট্রোল করতে, মোগলরা তো ওইভাবে পারতোই না। এখন কি হতো, মোগলরা তো যেহেতু পুরো ভারতবর্ষ তাদের জয় করতে হবে, ভারতবর্ষ প্রধানত করতে হবে, তার অংশ হিসাবে 5 বছর 7 বছর 10 বছর বাদে বাদে ত্রিপুরার এই অংশটা আক্রমণ করতো। আক্রমণ করার পরে ত্রিপুরার রাজা বশ্যতা স্বীকার করতেন, কর দিতেন। ওখান থেকে মোগল সৈন্যরা চলে গেলে আবার তিনি স্বাধীনতা ঘোষণা করতেন, এই এলাকাটা আবার টেরা স্পোর্টসে পরিণত হতো। এই এলাকা নিয়ে ত্রিপুরার রাজারও তেমন কোনো মাথা ব্যথা ছিল না, যে ওরা মারামারি করে মরে মরুক। কিন্তু কিংবদন্তি বলে যে একবার মোগলদের এক
যিনি সেনাপতি হিসাবে এখানে দায়িত্ব নিয়ে আসছিলেন, তিনি ভাবলেন যে না, এই জায়গাটা এরকম ছেড়ে দেওয়া যাবে না, এই বুনো পশ্চিম বানানো যাবে না, এই জায়গাটায় আমাদের স্থায়ী কন্ট্রোল রাখতে হবে। সেটার জন্য তিনি কি করলেন, তার সঙ্গে যে 10,000 সৈন্য আসছিল তাদের একজন প্রধানকে দায়িত্ব দিয়ে 10,000 সৈন্যকে ওখানে স্থায়ী ছাউনি করে রেখে গেলেন। এবং এই সৈন্যদের অধিকার দেওয়া হলো যে তোমরা তোমাদের মতো কর আদায় করবে এখানে, যেহেতু ত্রিপুরার রাজা আমাদের বৎস। ফলে এটুক জায়গার এই যে ব্রাহ্মণবাড়িয়ার এই অংশ, নদী পাড়ের এই অংশটা, এবং সেটা বলা হয় যে হবিগঞ্জ পর্যন্ত সেই অংশটা ছিল, এই জায়গাটার কর তোমরা নিজেদের মতো করে আদায় করে তোমরা তোমাদের সংসার চালাবা। আচ্ছা বলেন, সংসারটা কই পাবে? 10,000 সৈন্য তো যার যার বউ বাচ্চা সঙ্গে নিয়ে আসে নাই, তারা এখানে সংসার করলো। সবটাই কিন্তু লিজেন্ডস, মানে সবটাই কিংবদন্তি বা মিথ, এখনো পর্যন্ত প্রমাণিত সত্য না। এখন বলা হয় যে ওই 10,000 সৈন্য এই ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের এই যে পদ্মার চরের যে ভূমিটা, অববাহিকার যে অংশ, এই অংশে বিভিন্ন জায়গায় সংসার করা শুরু করলো, এবং তারই বংশধররা নাকি আজকের এই টাটা স্পোর্টসম্যানরা। এটা কতটা সত্যি কতটা মিথ্যা বলা খুব কঠিন, তবে এটা ঠিক যে কিছু ওই বেঙ্গল গ্যাজেটের মতো কিছু জায়গায় এটা সাক্ষী মেলে যে এই জায়গায় আসলে একটা মোগল শিবির করা হয়েছিল। এখন সেই 10,000 সৈন্যরা আসলেই রেখে যাওয়া হয়েছিল, নাকি তারা এখানে সংসার করতে পারছিল, তাদের বংশধররাই কি এখানে এই দাঙ্গাবাজ হয়ে উঠলো, এগুলো পরিষ্কার না। তবে এই কোশ্চেনগুলো যখনই ওঠে তখনই এই যে যারা এই মিথগুলো পছন্দ করেন তারা ওই জায়গাটায় চোখ দেন, যে ওই যে সরাইলের কুত্তা আসলি মোরগ, এটা আসলো কোত্থেকে? এইটাই মোগলরা নিয়ে আসছিল। সরাইলের কুত্তার দেখেন রুটটা যেভাবে দাবি করা হয় এই মিথে, সেটা হচ্ছে যে সরাইল হাউন্ড অ্যাকচুয়ালি তো আগেই বললাম যে এটা পারস্য থেকে আসছে, ইরান থেকে আসছে। এখন মোগলরাও তো মূলত পারস্য হয়ে আসছেন। এখন মোগল দরবারে এই হাউন্ডটা ছিল বলে বলা হয়। সেই হাউন্ড শিকারী হাউন্ড হিসাবে এই 10,000 সৈন্যের সঙ্গে এখানে আসছিল, ফলে তার বংশধররা সরাইল হাউন্ড। এটা হচ্ছে সহজ ব্যাখ্যা। এবং একই রকম ওই সৈন্য দলের সঙ্গে আসলি মোরগ, মানে পারস্যের ওই বিশেষ যোদ্ধা মোরগ, এই মোরগটাও এখানে আসছিল। তার এই বংশধররা এখনো আসলি মোরগ হিসাবে ওখানে টিকে আছে। আসলি মোরগ, সরাইল হাউন্ড দুটোই একদম বিলুপ্তির পথে। এটা বাংলাদেশের একদম অরিজিন দুটো স্পেসিস হিসাবে চিহ্নিত করা হয়, কিন্তু রিয়েলিটি হচ্ছে এটা বাংলাদেশের অরিজিন হওয়ার কোনো সুযোগ নাই। মানে এই দুটোর কোনো বৈশিষ্ট্যের সঙ্গে বাংলাদেশের যে স্থানীয় কুকুরের যে বৈশিষ্ট্য এটা মেলে না, বা স্থানীয় মোরগের যে বৈশিষ্ট্য এটা মেলে না। ফলে এটা কোথাও থেকে না কোথাও থেকে আসছে। কিছু কিংবদন্তি, কিছু লোকাল কিংবদন্তি বলে যে ওখানকার এক জমিদার নাকি কলকাতা থেকে এই সরাইল হাউন্ডের একটা প্রজাতি নিয়ে আসছিলেন, সেটার বংশ বিস্তার হয়েছে। তবে তার চেয়ে এই 10,000 মোগলের গল্পটা শুনতে ভালো লাগে, যে 10,000 মোগল সৈনিক এখানে ওইগুলো নিয়ে আসছিল, তারা থেকে গেছে, এবং এখন যারা যুদ্ধ করে এরা আসলে সেই মোগলদের বংশধর। সত্যি না মিথ্যা এটা বের করা এত সহজ না। নিশ্চয়ই এটা নিয়ে নৃতত্ত্ববিদরা গবেষণা করবেন, ইতিহাসবিদরা গবেষণা করবেন, একদিন হয়তো প্রকৃত সত্যটা জানা যাবে যে আসলে রহস্যটা কি। তবে মূলত ব্যাপারটা হচ্ছে যে ওই যে বাথান কালচার থেকে আসে, যেটা শুরুতেই বলছিলাম যে এই যে মারামারির সংস্কৃতিটা এটা বাথান কালচার থেকে আসে। বাথানের এই সর্দাররা তারাই হচ্ছে এরকম ইগোসেন্ট্রিক হয়, যে খুব সামান্যতে তাদের প্রেস্টিজে লেগে যায়, এবং এই একটা ট্রাইবাল কালচার, মানে একটা ওই যে আদি গোষ্ঠী কালচার, যে আমার দিকে কেউ চোখ উঁচু করে তাকাইছে, আমার গ্রামের সবচেয়ে গরিব লোকটার দিকেও চোখ উঁচু করে তাকাইছে, মানে প্রতিপক্ষরে শেষ করে দিতে হবে। এই জিনিসটা শেষ পর্যন্ত একটা খেলায় পরিণত হয়ে যাওয়া। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ব্রাহ্মণবাড়িয়ায় এই যে মারামারিগুলো হয়, এখন তো কিছু পলিটিসাইজেশন আছে, এখন এগুলাতে পলিটিক্সও ঢুকে পড়ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন অমুক তমুক এগুলো এখানে রোল প্লে করা শুরু করছে। কিন্তু এইটার যে আদিম রূপটা সেটা কিন্তু এখনো টিকায় রাখছে এই ব্রাহ্মণবাড়িয়ার এই অঞ্চলটার যে লোকগুলো প্রবাসে থাকে বা যে লোকগুলো ধনী, তারা এই মারামারিগুলোতে রীতিমতো ফিনান্স করে, স্পন্সর করে, যে আমার গ্রামের এই মারামারি প্রেস্টিজ ইস্যু, আমি টাকা দিচ্ছি তোরা মারামারি কর। মানে এরা প্রত্যেকে ওন করে, এই ট্রাইবাল ব্যাপারটা ওন করে। এখন এই ট্রাইবাল ফিলিং থাকাটা আমি খারাপ হিসাবে দেখি না। ট্রাইবাল ফিলিং থাকুক, মারামারিটা ট্যাটার বদলে ফুটবলে আসুক, ক্রিকেটে আসুক, এইভাবে স্পোর্টসটা চলুক। এখন থেকে লড়াইটা না হয় ওভাবেই চলুক, ট্রাইবাল ফিল্ডটা থাকুক। কিন্তু ওই সত্যি সত্যি মানুষ মারা খেলার আর দরকার নাই, ওই সময় আমরা পার করে আসছি। সেই জন্য বেশ কিছু সুপারিশ তো বিভিন্ন সময় করা হচ্ছে, যে ওই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আর একটু শক্ত করা, একই সঙ্গে লোকেদের লিটারেসি বাড়ানো, তাদেরকে বুঝানো
যে পরস্পরের ক্ষতি করে আসলে কোনো খেলা হয় না, কোনো ইগোর লড়াই পরস্পরের ক্ষতি করে হয় না। এটা একসময় হতো, আমরা সেই যুগ তো পার হয়ে আসছি। এবং ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তর কুমিল্লা কত কৃতি সন্তান জন্ম দিছে, ক্রিয়েটিভিটির জায়গায় কত বড় বড় অবদান এই জায়গাটার। বাংলার গর্ব তো এই অংশটা। এই অংশটা তো হাসি তামাশার ব্যাপার না। এই অংশটা শচীন দেববর্মনের এলাকা, এই অংশটা সেই খোকন সরকারের এলাকা, বাংলার প্রথম টেস্ট ক্রিকেটার যিনি ডন ব্র্যাডম্যানরে স্টাম্পিংয়ের শিকার করছিলেন, এরকম সব প্রীতি মানুষের এলাকা। ফলে এই এলাকাটার এরকম একটা দুর্নাম থাক, সেটার দরকার নেই। ট্রাইবাল ফিল্ডটা থাক, বাথান কালচারটা থাক, সেই মারামারিটা ট্যাটা থেকে নেমে আসুক ক্রিকেট, ফুটবল, হাডুডু এইসব জায়গায়। সেই শুভকামনা থাকলে সবাই ভালো থাকবেন।